ভারতের সব থেকে প্রথম সিরিয়াল, তাও আবার বাঙালি। বাঙালি চাইলে কি না পারে। সময়টা 1881 সালের কলকাতা। লন্ডনের হোয়াইট চ্যাপেলে তখন জ্যাক দ্য রিপারের নাম কেউ শোনেননি। তারও ঠিক 8 বছর আগে কলকাতা কেঁপে উঠেছিল একটা অজানা আতঙ্কে। কলকাতার চেনা অলিগলি থেকে নিখোঁজ হতে শুরু করে একের পর এক মানুষ। আর তার কিছুদিন পরেই কলকাতার গলিঘুপচির মধ্যে খুঁজে পাওয়া যায় তাদের ক্ষতবিক্ষত লাশ। এমতো সময় কলকাতার পুলিশের দুধে গোয়েন্দারা যখন হন্য হয়ে খুঁজছেন একজন নৃশংস পুরুষ সিরিয়াল কিলারকে, তখন তারা ভাবতেও পারেননি এই ঘটনার পেছনে আসলে রয়েছে একজন বাঙালি মেয়ে। আর এই অপরাধের পুঙ্খানুপুঙ্খ খুব নিখুঁতভাবে লিখে গিয়েছিলেন খোদ তদন্ত অফিসার। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, তৈলক্য তারিণী। কিন্তু প্রশ্ন হলো, কেনই বা একজন সাধারণ বাঙালি মেয়ে এই অন্ধকার জগতে নেমে পড়লেন? আর কেনই বা করলেন এতগুলো পরের পর? আর এই সব কিছু জানতে গেলে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতেই হবে। বর্ধমানের এক অজপাড়াগার সম্ভ্রান্ত কুলীন পরিবারের মেয়ে এই তৈলক্য তারিণী। আর এই সাধারণ মেয়ের সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্পটা একটা সিনেমার থেকে কম কিছু নয়। তৈলক্য তারিণীর নাম ক্রাইম ইতিহাস থেকে মুছেই যেত যদি না তদন্তকারী অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায় সবকিছু লিখে রাখতেন। সেই সময় ব্রিটিশ কলকাতা দুভাগে বিভক্ত ছিল। একদিকে ছিল হোয়াইট টাউন, যেখানে থাকতেন ব্রিটিশ ও বিভিন্ন ইউরোপিয়ানরা, আর অন্য দিকটা ছিল ব্ল্যাক টাউন, যেখানে বাস করতেন দেশীয় মানুষরা। আর এই একই শহরের মধ্যে দুটো ভিন্ন শহরের মাঝখানের দেওয়ালটা ছিল অনেকটা প্রকট। শুধু এলাকাই নয়, এই দুই অঞ্চলের মধ্যে সামাজিক এবং সাংস্কৃতিক বিভেদের দেওয়াল ছিল বিশাল। আর খুব স্বাভাবিকভাবেই এই ব্ল্যাক টাউনে অপরাধের সংখ্যাও ছিল বেশি। আর এই অন্ধকার জগতের অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের বেশ কয়েকজন দুধে অফিসার, এবং তাদের মধ্যেই প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন অন্যতম। তিনি তার সমস্ত অভিজ্ঞতা প্রকাশিতও করেছিলেন দারোগা পত্রিকা নামক এক ক্রাইম ম্যাগাজিনে। এবার আসা যাক আসল গল্পে। কিভাবে এক সম্ভ্রান্ত কুলীন পরিবারের মেয়ে একজন কুখ্যাত সিরিয়াল কিলার হলেন, তার গল্পই জানবো এবার। তৈলক্য তারিণীর জীবন শুরু হয়েছিল 1900 শতকের মাঝামাঝির সময়। তৈলক্য তারিণী ছিলেন একসময় ডাক সাইডের সুন্দরী। বর্ধমানের এই অজপাড়াগার মেয়ে তৈলক্য তারিণীর অপারমীয় সৌন্দর্যই ঠেলে দিয়েছিল তাকে এই অন্ধকার জগতে। মাত্র 13 বছর বয়সের তৈলক্য তারিণীর বিয়ে হয়ে যায় 60 বছর ঊর্ধ্বের এক বৃদ্ধের সাথে। একাধিক স্ত্রীর স্বামী এই বৃদ্ধ তৈলক্য তারিণীকে কোনোদিনও তার নিজের বাড়িতে পর্যন্ত নিয়ে যাননি, যেন শারীরিক চাহিদাই উসুল করা ছিল তার একমাত্র লক্ষ্য। তাই শ্বশুর বাড়ির বদলে তৈলক্য তারিণীর জীবন কাটতে থাকে তার নিজের বাপের বাড়িতেই। বিয়ের কয়েক বছরের মধ্যেই ওই বৃদ্ধের মৃত্যু হলে তৈলক্য তারিণীর কাছে তার শ্বশুর বাড়ি দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। ঠিক এই সময় তৈলক্য তারিণীর সাথে পরিচয় হয় এক বৈষ্ণবী বৃদ্ধার। আর এই বৈষ্ণবীর মাধ্যমেই তৈলক্য তারিণীর সাথে আলাপ হয় এক যুবকের সঙ্গে সেই আলাপ ধীরে ধীরে গড়ায় প্রেমে। বৈষ্ণবীর বাড়িতেই তারা লুকিয়ে লুকিয়ে দেখা করতেন। কিন্তু ওই যে সুখ বেশি দিন টেকে না। কয়েকদিনের মধ্যেই যখন এই বৃদ্ধা বৈষ্ণবী মারা যান, তখন তৈলক্য তারিণী এবং ওই যুবকের সম্পর্ক পাঁচকান হয়ে যায় পাড়ার মধ্যে। লজ্জায় অপমানে তৈলক্য তারিণী ওই ছেলেটিকে নিয়ে কলকাতায় চলে আসেন। কিন্তু এবারও তৈলক্য তারিণীর কপাল তাকে আবারও ধোঁকা দেয়। সেই প্রেমিকটি কলকাতায় তৈলক্য তারিণীকে এনে নিষিদ্ধ পল্লীতে বেচে দেয়। গ্রাম থেকে আসা এই সহজ সরল মেয়েটি প্রথমে বুঝতেই পারেননি জায়গাটি কেমন। ধীরে ধীরে সোনাগাছির জীবনই হয়ে ওঠে তৈলক্য তারিণীর বাস্তবতা। সময়ের সঙ্গে সঙ্গে সেখানকার আইন কানুনের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন তৈলক্য তারিণী। একসময় সোনাগাছিতে তার সৌন্দর্যের প্রভাব এতটাই বেশি ছিল যে তাকে বলা হতো মক্ষী রানী। এভাবেই কেটে যায় 1.5 দশক। এরপর তার জীবনে আসেন তারই খদ্দের কালীবাবু। পরবর্তীকালে এই কালীবাবুই হয়ে ওঠেন তৈলক্য তারিণীর একমাত্র সঙ্গী এবং অপরাধ জগতের একমাত্র সহচর। বয়স বাড়ার সাথে সাথেই চামড়ায় ভাঁজ পড়তে শুরু করে, আর তৈলক্য তারিণীও জনপ্রিয়তা হারাতে শুরু করেন সোনাগাছি থেকে। কিন্তু এই সময়েও কালীবাবু তৈলক্য তারিণীর হাত ছাড়েননি। নিজের বড় ছেলের দায়িত্ব তুলে দিয়েছিলেন এই তৈলক্য তারিণীর হাতে। আর ঠিক এই সময়টার পর থেকেই তৈলক্য তারিণীর জীবন হয়ে ওঠে একজন ভয়ঙ্কর অপরাধীর। সেটাই জানবো পরের পর্বে।
সংসার যত বড় হচ্ছিল ততই বাড়ছিল আর্থিক টানাপোড়েন। আর এই আর্থিক টানাপোড়েনই তৈলক্যতারিণী এবং কালীবাবুকে এই অন্ধকার জগতের দিকে ঠেলে দেয়। প্রথমে তারা টার্গেট করেছিল কলকাতার ধনী পরিবারের লম্পট এবং বোখারে ছেলেদের। তৈলক্যতারিণী তাদের বিলাসী জীবন এবং যৌনতার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে আসতেন। বেশিরভাগ ক্ষেত্রেই অতিথিদের নিজেদের টাকায় মদ খাওয়াতেন, কিন্তু তারা জানতেনও না সেই মদের মধ্যেই গোপনে মেশানো থাকতো চুরুটের ছাই। তৈলক্যতারিণীর এই বিশ্বাস ছিল যে মদের মধ্যে যদি চুরুটের ছাই মেশানো যায় তাহলে যে মিশ্রণটা তৈরি হয় সেই মিশ্রণটা মানুষকে এতটাই পরিমাণে অবচেতন করে দেয় যে সেই সময় লুটপাট করাটা অনেকটা সহজ হয়ে যায়। তাই সেই মিশ্রণযুক্ত মদ খাইয়ে অচেতন করে দেওয়ার পর সেই ধনী যুবকদের লুটপাট করা হতো, তারপর ফেলে আসা হতো শহরের রাস্তায়। আর এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ তারা যখন সেই সমস্ত ছেলেদের রাস্তায় দেখতে পেত তাদেরকে সামান্য মাতাল বলেই ঠাওর করত। আর পরের দিন সকালবেলা যখন সেই লম্পটদের জ্ঞান ফিরত তখন তারা পুলিশের কাছেও যেতে পারতেন না, কারণ নিষিদ্ধ পল্লীতে যাওয়া তখন একটা লজ্জার বিষয় ছিল। এভাবেই চললো বেশ কিছুদিন। পুলিশের কাছে কোনো অভিযোগ ছিল না ঠিকই, কিন্তু ধীরে ধীরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লো তৈলক্যতারিণীর এই ঘটনাগুলো। মানুষ হতে লাগলো সতর্ক। একসময় এমন অবস্থা হলো যে তৈলক্যতারিণীর সেই জালে ধরা পড়া হয়ে গেছিল প্রায় অসম্ভব। ফলে তৈলক্যতারিণী এবং কালীবাবুর ব্যবসা উঠল লাটে। এরপর তৈলক্যতারিণী এবং কালীবাবু শিকার ধরার জন্য এমন একটা পরিকল্পনা করলেন যে পরিকল্পনাতে ছিল না কোনো অস্ত্র। আর এক্ষেত্রে দুজনে কাজে লাগিয়েছিলেন সমাজের একটা গোড়া বিশ্বাস। আর সেটাই জানবো পরের পর্বে। তৈলক্যতারিণীর আগের কৌশল যখন কাজ করছিল না তখন তারা আরো বড় প্রতারণার ছক কষলেন। আর এই প্রতারণার ছকের ভিত্তি ছিল তৎকালীন বাংলার ক্ষত্রিয় ব্রাহ্মণ সমাজের একটা রীতি। তৎকালীন ক্ষত্রিয় ব্রাহ্মণ সমাজে একটা রীতি প্রচলিত ছিল, কনের পরিবার যৌতুক দিত না, বরং বরের পরিবারকেই কনের মূল্য দিতে হতো। আর এই সুযোগটাই কাজে লাগালো তৈলক্য আর কালীবাবু। ঘটককে টাকা খাইয়ে তারা এমন এমন পরিবারের সন্ধান পেতে লাগলো যে পরিবারের লোকজন ছেলের বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এরপর কলকাতার যৌনপল্লী থেকে অনেকটা দূরে বাড়ি ভাড়া নেওয়া হলো। সেখানে যৌনকর্মীদেরকে বানানো হলো নকল আত্মীয়। তৈরি করা হলো এক ভদ্র সম্ভ্রান্ত পরিবারের পরিবেশ। আর কনের ভূমিকায় অভিনয় করার জন্য বেছে নেওয়া হলো কিশোরী বয়সের একটি সুন্দরী যৌনকর্মী। সবকিছু এতটাই নিখুঁত ছিল যে বরের পরিবার এক মুহূর্তের জন্য সন্দেহ করতে পারেননি। বিয়ের সমস্ত খরচ এবং কনের মূল্য বরের পরিবার দিত। শুধু তাই নয়, নতুন বউকে সোনার গয়নায় ভরিয়েও দেওয়া হতো। এরপরে কনে চলে যেত শ্বশুর বাড়িতে। আর তারপর প্রায় 1 মাস পর নতুন বউ বাপের বাড়ি যাওয়ার বায়না ধরত। বিয়ের সব গয়না পরে বরের সাথে ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিত তারা। কিন্তু যাত্রাপথের সুযোগ বুঝে বরকে ফাঁকি দিয়ে কনে হয়ে যেত উধাও। কিন্তু এ সবই ছিল চুরি বা লুটপাটের গল্প। তবে তৈলক্যতারিণীকে কেন সিরিয়াল কিলার বলা হতো? তিনি এমন কি করেছিলেন যার জন্য তাকে সব থেকে প্রথম সিরিয়াল কিলার বলা হচ্ছে? আর সেটা জানতে গেলে আমাদের এবার যেতে হবে পরের পর্বে। একসময় কালীবাবু উত্তরপ্রদেশের এক রাজার মধ্যস্থতার কাজ করতেন। তিনি সেই রাজাকে বড়বাজারের একটি দোকান থেকে কম দামে গয়না কিনে দেওয়ারও প্রতিশ্রুতি দেন। কথা মতো দোকান থেকে একজন কর্মচারীকে মূল্যবান গয়না নিয়ে তার কাছে পাঠানো হয়, এই বিশ্বাসে যে গয়না হাতে পেলেই টাকা ফেরত দেওয়া হবে। সেই সোনার দোকানের কর্মচারী যখন সোনা নিয়ে তৈলক্য এবং কালীবাবুর ভাড়া বাড়িতে এসে উপস্থিত হলেন তখন তৈলক্যতারিণী নিজেই দরজা খুলে মিষ্টি হেসে সোনার গয়নাগুলো হাত পেতে নিলেন এবং তারপরেই কালীবাবু সেই কর্মচারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ছুরি দিয়ে কোপতে লাগলেন। তারপর সেই কর্মচারীর মৃতদেহটিকে সেই ভাড়া বাড়ির মাটিতে পুঁতে রাখেন এই তৈলক্য এবং কালীবাবু। এরপর কালীবাবু সেই গয়নাগুলো রাজার কাছে দিয়ে পুরো টাকাটাই আত্মসাৎ করেন। আর এই ঘটনার তদন্তের ভার পড়ে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ওপর। আর তখনই তিনি তৈলক্যতারিণী এবং কালীবাবুর সম্পর্কে জানতে পারেন। দীর্ঘ তদন্তের পর সেই ভাড়া বাড়ির খোঁজ মেলে এবং খুঁজে পাওয়া যায় সেই পুঁতে রাখা মৃতদেহটিকেও। এরপর আদালতে মামলা উঠলে কালীবাবুকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু খুব অবাক করে তৈলক্যতারিণী এই ঘটনা থেকে মুক্তি পেয়ে যান। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে মুক্তি পেলেন এই তৈলক্যতারিণী? আর কিভাবেই তারপরেও দিনের পর দিন চালিয়ে গেলেন এই সিরিয়াল কিলিং নির্ভয়ে?
সেটাও জানবো পরের পর্বে। কালীবাবুর ফাঁসি হয়ে যায়, কিন্তু এই দিন পুলিশ আদালতে এটা প্রমাণই করতে পারেনি যে এই খুনের পেছনে আসল মানুষটা ছিলেন তৈলক্যতারিণী। ওই দিন ভাড়া বাড়িতে তৈলক্যতারিণীর উপস্থিতিতেই এই খুনটি হয় এবং কালীবাবুকে সাহায্যও করেছিলেন তৈলক্যতারিণী। তাই শুধু প্রমাণের অভাবে তৈলক্যতারিণী মুক্তি পেয়ে যান। কালীবাবুর ফাঁসির পর তৈলক্যতারিণীর জীবনে ক্রমশ এক অন্ধকার নেমে আসে। আর্থিক অনটন এবং তার জন্যই একে একে বাড়িগুলো তিনি বিক্রি করে দিতে থাকেন, বিক্রি করে দেন তার গয়নাও, এবং একসময় তিনি বাধ্য হন সোনাগাছিতে আবার ফিরে আসতে। আর এবার তিনি তার পুরনো যৌনপল্লীতে এসে এক অদ্ভুত কাণ্ড ঘটান। যৌনকর্মীদের দুঃখ দুর্দশা এটা তৈলক্যতারিণীর কাছে অজানা নয়, আর এই জিনিসটাকে এবার তিনি হাতিয়ার করেন শুধুমাত্র টাকা রোজগার করার জন্য। তুলনামূলক বয়স্ক যৌনকর্মী যারা ধীরে ধীরে বয়সের ভারে নুয়ে পড়ছেন, তাদেরকেই প্রথম টার্গেট করেন এই তৈলক্যতারিণী। তিনি ধীরে ধীরে একটা গুজব রটিয়ে দেন যে তিনি একজন সাধুকে চেনেন, যে সাধু এই যৌনকর্মীদের দুঃখ দুর্দশা সব ভুলিয়ে দিতে পারে এবং তাদের যেটুকু সঞ্চয় আছে তা দ্বিগুণ করে দিতে পারে। এরপর তৈলক্য পরপর 5 জন যৌনকর্মীকে একের পর এক করে নিয়ে যান মানিকতলার বাগান বাড়িতে, এবং সেই বাড়িতেই ছিল একটা বড় পুকুর, এবং তিনি যৌনকর্মীদের বলতেন যে আগে এই পুকুরে স্নান করে নাও, শুদ্ধ হয়ে নাও, তারপর সাধুর সাথে দেখা করবে। এবং সেই সব যৌনকর্মীরা যখন পুকুরে ডুব দিত গয়নাগুলোকে খুলে রেখে, তখন তৈলক্যতারিণী তাদের মাথাগুলো পুকুরের জলের নিচে চেপে ধরে রাখতেন এবং তারপর জলের মধ্যে শ্বাসরুদ্ধ করে ফেলতেন সেই যৌনকর্মীদের। এরপর তৈলক্যতারিণী সেই গয়নাগুলোকে আত্মসাৎ করতেন এবং সেই দেহগুলিকে ওই বাগানের মধ্যেই গাছের তলায় পুঁতে দিয়ে আসতেন। পরপর 5 জন যৌনকর্মীকে একই রকম ভাবে মানিকতলার ওই বাগান বাড়িতে হত্যা করার পর তৈলক্যতারিণীর কাছে সোনাগাছিতে ফিরে আসাটা হয়ে গেছিল একটু চাপের। পরপর 5 জন যৌনকর্মীকে ঠিক একইভাবে মানিকতলার বাগান বাড়িতে খুন করলেন এই তৈলক্যতারিণী, কিন্তু ভুল করে ফেললেন 6 নম্বর খুন করতে গিয়ে। 6 নম্বর যৌনকর্মীকে তিনি মানিকতলার বাগান বাড়িতে যখন নিয়ে আসেন এবং ঠিক একইভাবে যখন তাকে পুকুরে ডুব দিতে বলেন, এবং সেই সময়ে যখন ওই যৌনকর্মীকে পুকুরের নিচে মাথা চিপে রেখে শ্বাসরুদ্ধ করে মারার প্ল্যান করছেন, সেই সময় একজন প্রত্যক্ষদর্শী দেখে ফেলেন তৈলক্যতারিণীকে। তিনি চিৎকার করতে শুরু করেন এবং এরপরই তৈলক্যতারিণী ধরা পড়ে যায়। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়, কিন্তু থানায় নিয়ে যাওয়ার পরেও এক সময়ের পোড় খাওয়া যৌনকর্মী তৈলক্যতারিণীর ছলনায় এবারও দারোগা মজে যান এবং ছেড়ে দেন তাকে। কিন্তু তৈলক্যতারিণী যে যৌনকর্মীটিকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করছিলেন, সেই যৌনকর্মীটি কিন্তু সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি কলকাতা পুলিশের আরো উচ্চপদস্থ আধিকারিকদের সাহায্য নেন এবং ঘটনাক্রমে এই কেসটি চলে আসে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের হাতে। তৈলক্যতারিণীর বিরুদ্ধে এবার মামলা ওঠে, কিন্তু এইবারও তৈলক্যতারিণী বেঁচে যান, এবং কিভাবে বেঁচে গেছিলেন সেটা জানবো পরের পর্বে। তৈলক্যতারিণীর এই মামলাটা যখন আদালতে ওঠে এবং আদালত সেই স্থানীয় থানার দারোগাকে ডেকে পাঠান, কিন্তু এখানে সমস্যা হলো সেই দারোগা এখন যদি সত্যি কথাটা বলে দেন যে তিনি তৈলক্যতারিণীর রূপে মুগ্ধ হয়ে গেছিলেন, তাহলে সমস্যা হয়ে যেত এবং দারোগার চাকরি চলে যেত। তাই শুধুমাত্র সেই চাকরি বাঁচানোর জন্য দারোগা সেই সমস্ত তথ্য লোপাট করে দেন, আর এভাবেই ঠিক প্রমাণের অভাবে আবারও ছাড়া পেয়ে যান তৈলক্যতারিণী। আদালত থেকে মুক্তি পেলেও তৈলক্যতারিণীর দুর্নাম ইতিমধ্যে সোনাগাছিতে রটে যায়, তাই তার পুরনো যৌনপল্লীতে ফিরে আসাটা ছিল বোকামো। তাই তিনি বাধ্য হয়ে সোনাগাছির বাড়ি ছেড়ে চিতপুরের পঞ্চু ধোবানি লেনে একটি বাড়িতে ওঠেন। এইভাবেই কিছুদিন গা ঢাকা দেওয়া, কিন্তু এর পরে শেষ হয়ে যায় টাকা। তাই আবারও শিকারে নামতে হয় তৈলক্যতারিণীকে। ওই বাড়ির কাছেই থাকতেন রাজকুমারী বলে এক বেশ্যা। তার কাছে ছিল প্রচুর সোনা গয়না। তৈলক্য প্রথমে তাকে মাদক খাইয়ে অচেতন করার চেষ্টা করেন, কিন্তু দুবারের চেষ্টাতেও রাজকুমারী যখন অজ্ঞান হলেন না, তখন তৈলক্যতারিণী শেষ পর্যন্ত তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এরপর সমস্ত গয়না নিয়ে আবারও পালিয়ে যান। কয়েকদিনের মধ্যেই সেই খুনের ঘটনাস্থলে পৌঁছান প্রিয়নাথ মুখোপাধ্যায়। তিনি খুনের ধরন এবং প্রতিবেশীদের বিবরণ শুনে বুঝতে পারেন এটা তৈলক্যতারিণীর কাজ, এবং পরে জানতে পারেন যে তৈলক্যতারিণী ওই বাড়িতেই থাকতেন। এত লুটপাট, পরপর এতগুলো খুন, এইবার পুলিশ মরিয়া হয়ে উঠেছিল তৈলক্যতারিণীকে ধরতে। তাই এবার তৈলক্যতারিণীকে ধরার জন্য পুলিশ একটা ফাঁদ পাতল। তৈলক্যতারিণীর দত্তক নেওয়া ছেলে হরিকে গ্রেফতার করা হলো। হ্যাঁ, সেই হরি, কালীবাবুর বড় ছেলে।
হরিকে পুলিশি কাস্টাডিতে নিয়ে পুলিশি নির্যাতন চালানো হলো এবং সেই খবর রটিয়ে দেওয়া হলো চারপাশে। তৈলক্যতারিণী হরিকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন, তাই হরির ওপর এহেন অত্যাচার শুনে তৈলক্যতারিণী নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি নিজে থানায় এসে পুলিশের কাছে ধরা দিলেন এবং বাড়িতে যত গয়না লোকানো ছিল সে সব তুলে দিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের হাতে। তৈলক্যতারিণী জানতেন শুধুমাত্র তাকে ধরার জন্য হরির ওপর এই নৃশংস অত্যাচার করেছিল পুলিশ এবং এর জন্যই তিনি মামলা দায়ের করেন এবং মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কিন্তু এবার আর তৈলক্যতারিণীর ভাগ্য তার সাথে ছিল না। কলকাতা হাইকোর্ট ফাঁসির রায় দেয়। এই সময় মৃত্যুদণ্ড স্থগিত রাখার জন্য বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার অগাস্টাস রিভার্স থমসনের কাছে ক্ষমার আবেদন জানানো হয়, কিন্তু সেই ক্ষমার আবেদনও নাকচ করে দেয় তৎকালীন সরকার। তৈলক্যতারিণীর ফাঁসির আগের দিন প্রিয়নাথ মুখোপাধ্যায় যখন তৈলক্যতারিণীর সাথে দেখা করলেন তখন তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। বিদায়ের শেষ মুহূর্তে তৈলক্যতারিণী প্রিয়নাথ মুখোপাধ্যায়কে অনুরোধ করেন, আমি হরিকে রেখে যাচ্ছি, দয়া করে ওর খেয়াল রাখবেন যাতে ও কোনো বিপদে না পড়ে। এরপর 1884 সালে তৈলক্যতারিণীর ফাঁসি হয়। ফাঁসির দড়ি তৈলক্যতারিণীর জীবনের ইতি টানে ঠিকই, কিন্তু প্রচন্ড দারিদ্রতা এবং তারপর কুকর্মের মাধ্যমে টাকা উপার্জন এবং সেই টাকা আস্তে আস্তে লোভে পরিণত হওয়া, এই সব কিছু মিলিয়ে তৈলক্যতারিণী বাংলার ইতিহাসে এক ভয়ঙ্কর রহস্য তৈরি করেছিল। কি মনে হয় আপনার? তৈলক্যতারিণী কি শুধুমাত্র একজন পরিস্থিতির শিকার ছিলেন, নাকি এর পেছনে ছিল একটা ঠান্ডা মাথার অপরাধ? অবশ্যই জানাবেন কমেন্টে। নমস্কার, আমি স্বপ্নাতিক, ফিরে আসছি পরের ভিডিওতে। আর ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।